আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমরা আজকে আলোচনা করব ইউনিট 11 আপনাদের ইংলিশ টেক্সট বুক রয়েছে ফার্স্ট পেপার, সেখান থেকে রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার এইটার উপর মানে এই ইউনিটের উপর এখানে আমরা আলোচনা করব আজকে প্রথম যে লেসনটা রয়েছে সেটাতে। এই লেসনে বুকস এই নামের একটা কবিতা আপনাদের জন্য দেওয়া রয়েছে, সেই কবিতা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। ওকে, সো আমরা সময় নষ্ট করছি না। যারা আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনারা হয়তোবা দেখছেন ভিডিওগুলো বাট সাবস্ক্রাইব করছেন না, এটা আমার কাছে মনে হয় একটু বেখেয়ালি হয়ে থাকছেন আপনারা। সো আমি বারবার এটা মনে করিয়ে দিই, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে আসবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে খুব সহজ হবে আপনাদের জন্য। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে আসছি আমাদের মূল পড়াতে। আজকে এখানে আমরা বুকস নিয়ে আলোচনা করব এই কবিতা, এবং লিখেছেন ইলেনর ফার্জিয়ন। ঠিক আছে, তো এই কবি তিনি একজন মহিলা কবি, এটা মাথায় রাখবেন আপনারা। সো তার সম্পর্কে আর এক্সট্রা কোনো তথ্য আমি দিচ্ছি না। সো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল কবিতায়। কবিতা শুরুর আগে একটু বলে নিই, বই নিয়ে যেহেতু লেখা কবিতা, তো বই আমাদের পাঠকের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা পাঠককে কিভাবে একটা বই আকৃষ্ট করতে পারে, কিভাবে একটা বই তাদেরকে মানে একটা অন্যরকম জগতে নিয়ে যেতে পারে, সেটার উপরেই কিন্তু এই পুরো কবিতাটা বলা হয়েছে। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা কিন্তু সুন্দরভাবে এখান থেকে বুঝতে পারবো। হ্যাঁ, হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। এখানে কবি এখানে আশ্চর্য হচ্ছেন। ঠিক আছে, যে কি একটা বিস্ময়কর জগৎ আমাদের এই বইগুলো, মানে একটা বই যে একটা বিস্ময়কর জগৎ, এই ব্যাপারে কবি এখানে বলছেন। তারপরে কি বলছে দেখেন, অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখন কেউ একজন এই বইটাকে খোলে এবং এই বইটাকে দেখে, ভেতরে কিছু অংশ পড়ে বা দেখে ভালো করে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন ধরনের যে ধারণাগুলো, নতুন মানুষজন, এখানে মানুষ বলতে আসলে ক্যারেক্টার্সের কথা বলা হচ্ছে। গল্পের বই যদি আমরা সাধারণত পড়ে থাকি, দেখবো সেখানে অনেকগুলো চরিত্র থাকে। সো সেই চরিত্রগুলো কিন্তু আমাদের সামনে ধরা দেয়, সেখানে কিন্তু বিভিন্ন কাহিনী থাকে, সেই কাহিনীগুলো আমাদের সামনে ধরা দেয়, সেগুলোকে আমরা আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ এই ব্যাপারটা দিয়ে বুঝাতে পারি। তারপরে দেখেন, ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড আওয়ার আইজ, এই যে এই মানে নতুন আইডিয়া এবং নতুন নতুন মানুষজন কিভাবে আমাদের চোখে মানে আমাদের কাছে ধরা দেয়, সেটা দেখেন। ইন আওয়ার ফ্যান্সিজ, ফ্যান্সিজ বলতে এখানে আমাদের কল্পনার কথা বলা হয়েছে। আমাদের কল্পনার মধ্যে কিন্তু আমরা তাদেরকে অনেকটাই দেখতে পাই, তাদেরকে অনুভব করতে পারি আমরা। অ্যান্ড আওয়ার আইজ, অ্যান্ড এই আইজটা বলতে কি, আমি কি চোখের সামনে দেখছি না, এটাও কিন্তু সেই আপনার যে অন্তর্দৃষ্টি থাকে সেইটার কথা বলা হচ্ছে। ওকে, সো আমরা প্রথম 4 লাইন বুঝতে পেরেছি, আমরা পরের 4 লাইনে যাই। দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে। এই 2 লাইন একটু বুঝবেন। দ্য রুম উই সিট, একজন পাঠক যে রুমে বসে থেকে বই পড়ছে মনে করেন, ইন মেল্টস অ্যাওয়ে, সেটা একদম গলে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। বা মানে মেল্টস মানে কি, গলে যাওয়ার ব্যাপারটা, তাই না? সো সেটা গলে যাচ্ছে, এখানে আসলে গলে যাওয়ার ব্যাপারটা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে যে একজন পাঠক যখন বই নিয়ে একটা রুমে বসে থাকে, তখন সে তার যে ফিজিক্যাল মানে উপস্থিতি, সেটা তিনি আর মানে উপভোগ মানে উপভোগ নয় আর কি, উপলব্ধি করতে পারেন না। মানে তিনি এতটাই বইটা পড়ার ভেতরে মনোনিবেশ করে দেন, তার যে ফিজিক্যালি একটা অবস্থান রয়েছে সেটাও তিনি হয়তো ভুলে যান। কখন কিভাবে বসে থেকে তিনি পড়ছিলেন, শুরু করেছিলেন কিভাবে এবং শেষ করছেন কিভাবে, তার জায়গার যে পরিবর্তন করে ফেলেছেন এই বই পড়তে পড়তে, আনমনে এই কাজটা করে ফেলেছেন, সেটা সেই কথাটা বোঝানোর জন্য এই এক লাইন বলা হয়েছে, দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। যে রুমে আমরা থাকছি বা যে অবস্থানে আমরা থেকে বইটা পড়া শুরু করেছি, সেটা একদম মনে হয় যে মিশে চলে গেছে বা গলে গেছে। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে, এবং ওই পাঠক বা আমরা সবাই যারা আমরা বই পড়বো, আমরা সবাই নিজেদেরকে খুঁজে পাই কোথায়, একটা নাটকের মধ্যে। অ্যাট প্লে বলতে এখানে প্লে বলতে খেলা হয়, বাট এই সাহিত্যের দিক থেকে প্লে বলতে আমরা নাটক ধরবো। অ্যান্ড এখানে নাটক না বলে আমি আরো একটু বাড়িয়ে যদি বলি, তাহলে বলবো যে ওই যে পাঠক যে বইটা পড়ছেন, সেই বইয়ের জগতে আমরা নিজেদেরকে অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি, নিজেদেরকে ওখানে আমরা খুঁজে পাই। উইথ সাম ওয়ান হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড। এবং দেখেন, ওই বইয়ের জগতের ভেতরে যে আমরা নিজেদেরকে উপলব্ধি করি বা খুঁজে পাই, কার সাথে, এমন একজন ব্যক্তির সাথে যিনি ওই পুরো বইটা শেষ হওয়া অবধি আগ পর্যন্ত আমাদের কি পছন্দনীয় একটা বন্ধু হিসেবে থাকে। এখানে অনেকে বলতে পারেন যে পুরো বইটাই হয়তো বা বন্ধু, আসলে সেটা বোঝায় নাই। কবি এখানে বোঝাচ্ছেন, আমরা যখন এই বইটা পড়ছি সেখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে, সেই ক্যারেক্টারকে অনেক সময় কিন্তু আমরা নিজেরা অনুভব করার চেষ্টা করি। অথবা কোনো একটা ক্যারেক্টারের প্রতি আমার সফট কর্নার তৈরি হয়ে গিয়েছে। কোনো ধরেন যে মেইন ক্যারেক্টার যিনি আছেন, তার প্রতি আমার খুব ভালো লাগা কাজ করছে, তাকে বন্ধু হিসেবে ভাবতে ভালো লাগছে, এবং সে অনুপাতে আমি তার সাথে এগিয়ে যাচ্ছি, তার পক্ষ নিচ্ছি। তার যখন বিপদ হচ্ছে তখন আমি বলছি না না, এখান থেকে কিভাবে বিপদ কাটিয়ে সে উত্তরণ করবে। এই যে একটা ব্যাপারটা, এই বন্ধুত্বের কথাটা এখানে বোঝানো হয়েছে। এবং পুরো বইটা শেষ হওয়ার আগ পর্যন্ত ওই ক্যারেক্টারটাকে, স্পেসিফিক ক্যারেক্টারকে আমরা আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করে থাকি। পাঠকেরা কিন্তু এরকমই হয়ে থাকেন, তারা কিন্তু একটা বই পড়ার সময় ওই নির্দিষ্ট কোনো দেখা যাচ্ছে চরিত্রকে অনেক আপন করে নেন। ঠিক আছে, আমরা যেমন নাটক দেখি বা সিনেমা দেখার সময় কোনো নির্দিষ্ট ক্যারেক্টারকে, বিশেষ করে এই যে স্টার জলসা বা এই টাইপের যেই চ্যানেলগুলোতে যে সিরিয়ালগুলো হয়, এখানে আপনারা দেখবেন দাদি নানি চাচি যারা আছে, তারা কিন্তু কোনো একটা ক্যারেক্টারকে খুব পছন্দ করে, এবং দেখা যাচ্ছে বউকে
সে হয়তো শাশুড়ি নির্যাতন করছে অথবা ননদ নির্যাতন করছে, তারা কিন্তু বাইরে থেকে বলে দিচ্ছে, দেখো দেখো তোমাকে নির্যাতন করবে বা তোমাকে একটা শয়তানি করছে তোমার সাথে, মানে তারা এতটাই ঢুকে যান ওই গল্পের ভেতরে, সিরিয়ালের মধ্যে। অনেকটা ঘটনা এরকম বোঝানোর চেষ্টা করছে যে যারা এই সাহিত্য ভালোবাসে তাদের অবস্থা সেরকমই হয়ে যায়। আচ্ছা, আমি মনে হয় একটু বেশি কথা বলছি, বেশি কথা আসলে আপনাদেরকে বোঝানোর জন্য বলা লাগছে। জানি না কেমন লাগছে আপনাদের, জানাবেন, খারাপ লাগলে বলবেন, পরবর্তী ভিডিওতে কম কথা বলবো। ওকে, পরের 4 লাইনে আসি। অর উই সেল অ্যালং দ্য পেজ টু সাম আদার ল্যান্ড অর এইজ। এখানে সেল বলতে বোঝাচ্ছে ভেসে বেড়ানো, ঠিক আছে, বা ঘুরে বেড়ানো। ভেসে বেড়ানো কথাটাই আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমরা ভেসে বেড়াই অ্যালং দ্য পেজ, এই যে আমাদের বইটা পড়ছি, বইয়ের পাতায় পাতায় আমরা ভেসে বেড়াই। আমরা কিভাবে ভাসবো? ওই যে আমাদের মনটা ভেসে বেড়ায়। এক পাতাতে একটা অংশ বলা রয়েছে, তার পরের পেজে কি অংশ বলা আছে, কি কথাগুলো আছে, তার পরিপ্রেক্ষিতে কি কথাগুলো আসছে, এগুলো নিয়ে কিন্তু আমাদের মনটা ভেসে বেড়ায় এক পাতা থেকে আরেক পাতায়, টু সাম আদার ল্যান্ড অর এইজ। এবং অনেক সময় আপনি দেখবেন একটা গল্প যদি হয়ে থাকে, সেটা কোনো একটা স্থানকে অবশ্যই নির্দেশ করে অথবা কোনো একটা সময়কালকে নির্দেশ করে কিন্তু গল্পগুলো হয়ে থাকে, তাই না? অনেক আগের কোনো একটা গল্প হতে পারে, বর্তমান সময়ের কোনো গল্প হতে পারে। সো এই মানে সন্নিবেশনের মাধ্যমে আমরা তখন বুঝতে পারি কি, আমরা নিজেরাও যেন সেই সময়টাতে নিজেদেরকে অনুভব করতে পারি, এইটা বুঝিয়েছেন এখানে। তারপরে হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার। সুন্দর কথা, সোজাভাবে বলেছে যে একজন পাঠক, আমরা হয়তো চেয়ারে বসে পড়ছি, কিন্তু সেখানে আমাদের বডিটা আছে, আমাদের শরীরটা এখানে, শারীরিকভাবে আমরা এখানে আছি, কিন্তু আমাদের মনটা চলে গেছে সেই গল্পের ভেতরে যেই এজ অথবা যেই ল্যান্ডের কথা বলা হয়েছে সেইখানে, অথবা গল্পের যে প্লটগুলো রয়েছে, যে আইডিয়াসগুলো রয়েছে, কাহিনী রয়েছে, সেখানে আমরা ঢুকে গেছি। তারপরে আমি আসি 4 লাইন পরেরটাতে। ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স। এইখানে দেখেন প্রত্যেকটা বই যেন একেকটা কি বলবো, জাদুর বাক্স, হ্যাঁ? হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স, যেইটার সংস্পর্শে এলে অথবা যেটা আমাদেরকে স্পর্শ করার মাধ্যমে আমাদের অন্তরের যে বাচ্চা সুলভ মনটা রয়েছে সেটাকে কি করে, সেটা তালাবদ্ধ ছিল, সেটাকে তালা তালা ভেঙে বের করে আনে, ঠিক আছে? তাকে মনটাকে একদম খুলে দেয়, ফ্রি করে দেয়, হ্যাঁ? আনলক্স করে দেয়। তো তারপরে 2 লাইন বললে আরেকটু ভালোভাবে বুঝবেন। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। এবং এই বইটার যে কাভার থাকে, বাহিরের যে হার্ড কাভার থাকে, উপরে এবং নিচে একদম, সেই কাভারটা যেন কি করে রাখে? বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। বইয়ের যে পাঠক রয়েছেন, মানে বই লাভার যারা আছেন, বই ভালোবাসেন, তাদের জন্য সমস্ত কিছু যে ম্যাটেরিয়ালস গুলো থাকা দরকার, গল্প বলেন, কবিতা বলেন, অথবা অন্যান্য কোনো সাহিত্য, উপন্যাস হতে পারে, নাটক হতে পারে, ওই বইয়ের মলাটগুলো সেগুলোকে কি করে? প্রিজার্ভ করে রাখে, সেগুলোকে ধরে রাখে, সংরক্ষণ করে রাখে, কাদের জন্য? পাঠকের জন্য। সো দারুণ একটা কবিতা, অনেক সুন্দর। খুবই কঠিন বলবো না আমি, ইজি আছে, বাট আপনারা একটু যদি বুঝে পড়তে পারেন এটা আপনাদের জন্য আরো ভালো হবে। তাহলে আমি শেষের এই 4 লাইনটা নিশ্চয়ই বুঝাইতে পারছি যে প্রত্যেকটা বই একটা ম্যাজিক বক্সের মতো, এবং সেটার সংস্পর্শে এলে অথবা সেইটা এসে আমাদেরকে টাচ করার মাধ্যমে আমাদের অন্তরটাকে ফ্রি করে দেয়, বাচ্চা সুলভ মনটাকে ফ্রি করে দেয়। এখানে চাইল্ড আনলক্স বলছে, এখানে মানে বাচ্চা সুলভ যে মন সেটা। এখন প্রশ্ন আসতে পারে, বাচ্চা সুলভ মনই হবে কেন? একজন বৃদ্ধ মানুষ যদি বই পড়ে, তার কি বাচ্চা সুলভ মন? এখানে একটা কথা মাথায় রাখবেন। আমরা যদি একদিকটা বলি, যেমন ধরেন আপনি বইয়ের ভেতরে যে কাহিনী আছে সেখানে আপনি নিজেকে অনুভব করছেন। সো একজন বাচ্চা কিন্তু সবসময় বেশি কল্পনা করতে ভালোবাসে। আপনি এটা খেয়াল করে দেখবেন। তার কল্পনার জগৎ অনেক বিস্তৃত এবং সে হরহামেশা কল্পনা করতে থাকে। কোনো একটা কিছু দেখেছে, তখন দেখবেন যে কোনো একটা মুভি দেখেছে, সেইটা নিয়ে সে কল্পনার জগতে হারিয়ে গেছে। তো ওই মানে ক্ষেত্র থেকে এখানে বলা হচ্ছে যে আমাদের বাচ্চা সুলভ যে মনটা আছে সেটাকে আনলক্স করা হয়, যার মাধ্যমে আমরা কিন্তু কল্পনার জগতে হারিয়ে যেতে পারি, সে যে বয়সেরই পাঠক আমরা হয়ে থাকি না কেন। সো এতটুকুই ছিল এই কবিতা। কবিতা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী কবিতা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।